Assalamualaikum, my dear students. You are welcome to online class arranged by Sheikh Abdullah School and College, presented by Muhammad Bilal Hussain. Today we are going to discuss on voice change. ভয়েসের সম্পর্কে তোমাদের আজকে আলোচনা করব। লাস্ট ক্লাসে আমরা ভয়েসের সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম, আজকে বাকি অংশ সম্পর্কে আলোচনা করব এবং আগামী আরেকটা ক্লাসে আমরা এই ভয়েসের সম্পর্কে শেষ করার জন্য চেষ্টা করব। এবার ওয়াচ অ্যান্ড লিসেন টু মি অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি অ্যাটেন্টিভলি। দেখো, ওদেরকে আমরা ভয়েসের সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম, আজকে যে আলোচনাগুলো করবো এবং তার বাকি অংশ ওদিকে তোমাদের টেন্স সম্পর্কে আলোচনা করেছিলাম, তারপরে অবজেক্ট সম্পর্কে আলোচনা করেছিলাম, তারপরে মোডাল সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে ওগুলোরই আবার বিস্তারিত উদাহরণের মাধ্যমে আমরা আলোচনা করব। দেখো, আজকে আলোচনা করব একটি ভয়েস অফ ডাবল অবজেক্ট। একটি ভয়েস অফ ডাবল অবজেক্ট। এটা কি বুঝলাম যে একটি ভয়েসে দুটি অবজেক্ট থাকবে। এখানে তোমাদের মনে রাখতে হবে একটি ভয়েসে যদি দুটি অবজেক্ট থাকে সেই ক্ষেত্রে তোমাদের দেখো, আমি এক উদাহরণের মাধ্যমে আমাদের বুঝতে দেখাই। হি teaches us English. এখানে দেখো দুটো অবজেক্ট, আস একটা অবজেক্ট এবং ইংলিশ একটা অবজেক্ট। তোমরা অবশ্যই শুনেছো রিটেন অবজেক্ট, তারপর ইনডাইরেক্ট অবজেক্ট, তারপরে ডাইরেক্ট অবজেক্ট। এই তিনটে অবজেক্ট সম্পর্কে তোমরা শুনেছো। আজকে তোমাদের হয়তো ধারণা নাই যে রিটেন অবজেক্টটা কি বা তোমাদের ইনডাইরেক্ট অবজেক্টটা কি, ডাইরেক্ট অবজেক্টটা কি, এই সম্পর্কে তোমরা আজকে ধারণা পাইবে বলে আশা করি। সেটা হলো যদি কোনো ডাইরেক্ট মানে একটি ভয়েসে দুটি অবজেক্ট থাকে, তার ভিতরে একটা থাকে ব্যক্তিবাচক আর একটা থাকে বস্তুবাচক। যদি এখানে দেখা দেখতে পারবা আস হলো ব্যক্তিবাচক এবং ইংলিশ এটা হলো বস্তুবাচক, তাহলে যেটা বস্তুবাচক ওটাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট। বুঝতে এই যে ইংলিশ এখানে ডাইরেক্ট অবজেক্ট, আর যেটা বস্তু ব্যক্তিবাচক সেটা হবে ইনডাইরেক্ট অবজেক্ট। যেখানে আস, এখানে আসটা হলো তোমাদের ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে পেসিভ করার সময় এখানে যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। আমরা ইংলিশকে করতে পারবো অথবা আজকে করতে পারবো, যে কোনো একটা অবজেক্টকে আমরা সাবজেক্ট বানাবো আর অন্য অবজেক্টটা অপরিবর্তিত অবস্থায় ভার্বের পরেই থেকে যাবে। ঠিক আছে? তাহলে দেখো আমরা তা কি করবো, আমরা এখানে আজকে সাবজেক্ট বানাই। আজকে সাবজেক্ট কি হয়? উই হয়। আর প্রেজেন্ট টেন্স সেটা কি হবে? প্রেজেন্ট টেন্সে ওকে ভার্ব বসিয়ে মনে আছে তো, এম ইজ আর। তাহলে উই পরে আর বসে, উই আর ডট টি এ ইউ ডট আর ইজ ইংলিশটা এখানেই থেকে যাবে ইংলিশ। এটা যে অবজেক্ট এখানে ছিল, আমরা দুটো অবজেক্টের যে কোনো একটা অবজেক্ট সাবজেক্ট বানিয়েছি আর একটা অবজেক্ট এখানে রয়ে গেছে। এটাকে বলা হয় রিটেইন অবজেক্ট। কি বলা হয়? রিটেইন অবজেক্ট, অক্ষুণ্ণ কর্ম। তাহলে আজকে তোমরা আরেকটা সেটা কি ডাইরেক্ট অবজেক্ট শিখলাম, ইনডাইরেক্ট অবজেক্ট শিখলাম, আর যেটা শিখলাম কি ইনডাইরেক্ট অবজেক্ট। অর্থাৎ একটি ভয়েসে দুটি অবজেক্ট থাকলে পেসিভ করার সময় যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, অপর অবজেক্টটি অপরিবর্তিত অবস্থায় ভার্বের পরে বসবে। আর এই যে অবজেক্টটি অপরিবর্তিত রইল এটাকে বলা হয় রিটেইন, মানে অক্ষুণ্ণ কর্ম। রিটেইন অবজেক্ট মানে অক্ষুণ্ণ কর্ম। তাহলে আমরা এখানে রিটেইন অবজেক্ট বসালাম, তাহলে আমাদের কি বসাতে হবে? আমাদের বাই বসাতে হবে, বাই হবে। আর এখানে হি আছে, হির অবজেক্ট কি হবে? হিম। এই গেল আমাদের মানে ডাবল অবজেক্ট। আবার এবার আমরা আজকে তো অবজেক্ট করলাম, এবার আমরা ইংলিশকে অবজেক্ট বানাবো। অর দিয়ে বলবো আরেকটা কি হবে? ইংলিশে সাবজেক্টে ইংলিশই হয়, হ্যাঁ ইংলিশ ইজ, ইংলিশ মানে ইজ বসে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পরে বলবে ইজ
ডট ডট এই আসটা এখানে থেকে যাবে। এটা কি আসটা কি এখানে ইংলিশে ছিল রিটেইনড অবজেক্ট, এবার আসটা হবে রিটেইনড অবজেক্ট। তাহলে কি হবে বাই হিম। এখন পরীক্ষার খাতায় তোমাদের যে কোনো একটা কলিশন, হয়তো এটা করবো নয়তো এটা করবো, দুইটা করার তোমাদের দরকার নাই। এখন একটা পাস্ট টেন্স দিয়ে দেখো, এখানে she gave me the book। কি হলো, এখানে দুটো অবজেক্ট, me একটা অবজেক্ট আর দি বুক একটা অবজেক্ট। এই দুটো অবজেক্টের যে কোনো একটাকে কি করতে হবে, সাবজেক্ট বানাতে হবে। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে দি বুক এটাকে অবজেক্ট করলাম, দি বুক। এটা পাস্ট টেন্স, এটা কি হবে, পাস্ট টেন্সও কোনো পাস্ট ইনডিফিনিট টেন্সও কোনো অক্সিলারি ভার্ব থাকে না, কিন্তু পরিবর্তন করার সময় আমাদের অজয় বসাতে হবে। সেটা কি হবে, দি বুক ওয়াজ given, ইংরেজি কি হয় given, আর এখানে রিটেন অবজেক্ট কি মি, তারপরে বাই বসবে, তারপর সি এর অবজেক্ট হয় আর, এগুলো আর এটা যদি আমরা মি কে সাবজেক্ট বানাতে কি হবে, মি এর সাবজেক্ট আই এর পরে বসে ওয়াজ, আই ওয়াজ given বুক। এই বুক থেকে এবার রিটেইনড অবজেক্ট আর বাই আর পুরো সব দিকে থাকবে। এই গেল তোমাদের ডাবল অবজেক্টের ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয়, দুটো উদাহরণের মাধ্যমে, একটা প্রেজেন্ট টেন্স আর একটা পাস্ট টেন্সের মাধ্যমে, দুটো উদাহরণের মাধ্যমে তোমাদের এই ভয়েসের সম্পর্কে, ডাবল অবজেক্টের ভয়েসের সম্পর্কে আলোচনা করলাম। আজকে তোমরা এর মাধ্যমে শিখলা কি, ডাইরেক্ট অবজেক্ট কাকে বলে, ইনডাইরেক্ট অবজেক্ট কাকে বলে, রিটেইনড অবজেক্ট কাকে বলে। কিন্তু তোমরা অনেকেই শুনেছো, আমরা জানি, কিন্তু রিটেইনড অবজেক্ট কোনটা, ডাবল মানে তোমার এই তারপর আছে ইনডাইরেক্ট অবজেক্ট কোনটা, ডাইরেক্ট অবজেক্ট কোনটা, এটা সম্পর্কে হয়তো তোমরা যদি ভালো ধারণা অর্জন করতে পারবে। আজকে বারবার শিখে তোমরা এই সম্পর্কে ধারণা অর্জন করতে পারবে। এখন আলোচনা করবো আমরা এখানে আমি একটি লিখেছি, আমরা এখানে প্যাসিভ লিখতে পারি। কি লিখবো, দেখো এই একটি অথবা প্যাসিভ না, একটি ভয়েস অফ অ্যাক্টিভিটি, অ্যাক্টিভ অবজেক্ট। এই অ্যাক্টিভ অবজেক্ট সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এই অ্যাক্টিভ অবজেক্টও দুটো অবজেক্ট থাকে, তাহলে কিভাবে সেটা করব, দেখো we made him captain, we made him captain। দেখো এখানে দুটো অবজেক্ট, একটা হলো হিম আর একটা হলো ক্যাপ্টেন, দুটো অবজেক্ট। কিন্তু মনে রাখবা অ্যাক্টিভ অবজেক্ট কখনো প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে না। মানে এই যে আমরা বলছিলাম ডাবল অবজেক্টের যে কোনো একটা অবজেক্ট আমরা সাবজেক্ট করেছিলাম, কিন্তু এই অ্যাক্টিভ অবজেক্টে কখনো সাবজেক্ট বানানো যাবে না, তার ওটাই ওখানে অপূর্ণ অবস্থায় থেকে যাবে। তার আগে যেটা থাকবে হিম, সেটাকে আমরা এই হিমটাকে আমরা সাবজেক্ট বানাতে পারবো। এখন বলতে পারো স্যার অ্যাক্টিভ অবজেক্ট কাকে বলে, মনে রাখবা যদি কি প্রতিবার ভার্বের কারণে অ্যাক্টিভ অবজেক্ট হয়। যেমন যদি তোমাদের মেয়ে, তারপর ইলেক্টেড, সিলেক্টেড, নমিনেটেড, হু, তারপর কল্ড, এভাবে ভার্বের পরে যদি শেষের দুটো অবজেক্ট থাকে, তাহলে শেষের অবজেক্টটিকে অ্যাক্টিভ অবজেক্ট বলে। মনে থাকবে, মেড, ইলেক্টেড, সিলেক্টেড, নমিনেটেড,
কল্ড ইত্যাদি ভার্বের পরে যদি দুটি অবজেক্ট থাকে শেষের অবজেক্টকে কি বলেন অ্যাডজেক্টিভ অবজেক্ট বলেন মনে রাখতে হবে অ্যাডজেক্টিভ অবজেক্ট কখনো প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে না তাহলে কি করতে হবে তাহলে তার আগে অবজেক্টকে আমরা সাবজেক্ট বানাবো হিম এর সাবজেক্ট কি হয় হিম আচ্ছা পাস্ট টেন্স সেটা কি হবে ওয়াজ হবে হি ওয়াজ আর মেড এর প্রেজেন্ট টেন্স হয় মেড পাস্ট পার্টিসিপল হয় মেড তো হি ওয়াজ মেড এই ক্যাপ্টেন এখানে থেকে গেল ক্যাপ্টেন তারপর কি হবে বাই উই এর সাবজেক্ট হয় আস এখন তোমাদের এখানে একটা সংক্ষিপ্ত ধারণা নেই কারণ তোমরা যদি অনেকে অ্যাক্টিভ অবজেক্ট বা ডাবল অবজেক্ট চিনতে সমস্যা হয় তাহলে তোমরা ব্যক্তিবাচক যে অবজেক্টটা থাকবে তার সাবজেক্ট বানাবে মনে থাকবে যেটা ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে সেটা কি অর্থাৎ দুটো অবজেক্টের আগেটা দিয়ে এই একটা অবজেক্ট এবং এই একটা অবজেক্ট এর আগের কোনটা হিম এই হিমটা দিয়ে তোমরা সাবজেক্ট বানাবা আর বাকিটা এটা রেখে দেবে তাহলে তোমাদের কোনটা ডাবল অবজেক্ট আর কোনটা অ্যাক্টিভ অবজেক্ট এগুলা ধরতে না পারলে কোনো সমস্যা হবে না তো তোমাদের পরীক্ষায় তো মাত্র একটা করে পাবো দুইটা করার দরকার নেই অতএব তাহলে তোমাদের অ্যাক্টিভ অবজেক্ট ডাবল অবজেক্ট চিনে রাখলাম কিন্তু ভয়েস করার সময় তোমরা কিটা করবা এই ব্যক্তিবাচক অবজেক্টটা দিয়ে ভয়েস করবা মনে থাকবে এটা আর অর্ধেক করা যাবে না এখন শিখলাম কি ডাবল অবজেক্ট গেল অ্যাক্টিভ অবজেক্ট গেল অ্যাক্টিভ অবজেক্ট আরেকটা উদাহরণ দেখো they elected him chairman তাহলে এখানে হিম একটা অবজেক্ট আর চেয়ারম্যান একটা অবজেক্ট এই চেয়ারম্যানটা কি এখানে ইলেক্টেড আছে না বলছিলাম কি মেড ইলেক্টেড সিলেক্টেড নমিনেটেড এবং কল্ড এই ভার্বের পরে যদি দুটো অবজেক্ট থাকে শেষের অবজেক্ট কি এই যে চেয়ারম্যান এটা হবে অ্যাডজেক্টিভ অবজেক্ট কিন্তু আর হিমটা হলো এখানে কি তোমার ডাইরেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট তাহলে আমরা পূর্বে বলেছিলাম যে আমাদের অ্যাক্টিভ কোনটা আর ডাবল কোনটা এটা না চিনলেও চলবে আমরা শুধু এই ইনডাইরেক্ট অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো তাহলে কি হবে তাহলে হিমের সাবজেক্ট কি হি এটা পাস্ট টেন্স সেটা কি হবে ওয়াজ হি ওয়াজ ইলেক্টেড ইলেক্ট প্রেজেন্ট ফর পাস্ট টেন্স হয় ইলেক্টেড পাস্ট পার্টিসিপল হয় ইলেক্টেড কি হবে ইলেক্টেড হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান chairman by them ঠিক গেল তোমাদের অ্যাক্টিভ অবজেক্ট এখন আলোচনা করব আমরা একটি ভয়েস অফ cognate object the object cognate object দেখো cognate objectটা কি তোমাদের জানতে হবে আর এর জন্য বাড়তি কোনো নিয়ম নেই তোমরা যে সব নিয়ম শিখে এসেছো যথাযথভাবে সেই নিয়ম দ্বারাই এই cognate objecটের ভয়েস চেঞ্জ করবা শুধু cognate objectটা চেনার জন্য আমি এখানে আলোচনা করলাম যে যদি কোনো সেন্টেন্সে ভার্ব এবং অবজেক্টের একই অর্থ প্রকাশ করে কোনটাকে যদি কোনো সেন্টেন্সে ভার্ব এবং অবজেক্টের একই অর্থ প্রকাশ করে তাকে বলে cognate object যেমন দেখেন এখানে they ran a race সে কি দৌড়বে ran অর্থ কি দৌড়ানো আর রেস অর্থ পাল্লা বা প্রতিযোগিতা তাহলে আমরা শাব্দিক অর্থের দিক দিয়ে যে রেস এবং ran
দুইটার অর্থ কাছাকাছি, সেই জন্য এই ভাবটা আর এই অবজেক্টের অর্থ কাছাকাছি হবে, এই টেস্টটাকে বলে কগনেট অবজেক্ট। আর এর জন্য নতুন কোনো বাড়তি কোনো নিয়মের তোমাদের প্রয়োজন নেই, শুধু যথাযথভাবে আগে নিয়ম করলেই চলবে। তাহলে কি হবে? এ রেস, রেসটা পাস্ট টেন্স, সেটা কি হবে? ওয়াজ, রেস ওয়াজ রান। আর ইউ ওয়েন, রানের পাস্ট টেন্স হয় রেন, পাস্ট পার্টিসিপল আবার রান, রান রেন রান। তাহলে কি হবে? বাই দেন। এখানে যদি আরেকটা দেখো, she slept, slept a sound, sound sleep। এটা স্লিপ মানে ঘুমানো, আর স্লিপের পাস্ট টেন্স হয় স্লেপ। তাহলে এখানে তোমার এই যে অবজেক্ট এবং এই ভার্ব একই অর্থ। স্লিপের পাস্ট টেন্স হয় স্লেপ, আর এই স্লিপ মানে ঘুমানো। তাহলে এই যে ভার্ব এবং এই অবজেক্ট এখানে একই অর্থ প্রকাশ করেছে, সেই জন্য এখানে স্লিপটা কগনেট অবজেক্ট। তো তোমাদের ড্রিম এ গুড ড্রিম, যদি বলো শি ড্রিম এ গুড ড্রিম, সে একটি ভালো স্বপ্নে দেখলো। এভাবে কগনেট অবজেক্টকে চেনা যাবে। কি হলো? এ সাউন্ড স্লিপ হলো অবজেক্ট, এ সাউন্ড স্লিপ, পাস্ট টেন্স সেটা কি হবে? ওয়াজ, এ সাউন্ড স্লিপ ওয়াজ স্লেপ, স্লেপ বাই আর। এই হলো কগনেট অবজেক্টের উদাহরণ। এখন আমরা আরেকটা টপিক আলোচনা করব। এবার দেখো আলোচনা করব একটি ভয়েস অফ রিফ্লেক্সিভ অবজেক্ট। রিফ্লেক্সিভ অবজেক্ট, এখন এই রিফ্লেক্সিভ অবজেক্টটা তোমাদের চিনতে হবে যে রিফ্লেক্সিভ অবজেক্টটা কি। যখন আমরা বলি কোনো ওয়ার্ডে হিম সেল, হার সেল, দেম সেল, না আওয়ার সেল, সেল অথবা সেলস, বুঝতে হবে? সেল অথবা সেল যুক্ত অবজেক্টকে বলে রিফ্লেক্সিভ অবজেক্ট। এই রিফ্লেক্সিভ অবজেক্টের অপর নাম হলো এমফেটিক প্রোনাউন। নাম কি? এমফেটিক, মানে জোর দিয়ে যখন আমরা কোনো কথা বা কোনো ওয়ার্ড বলি তাকে কি বলে? রিফ্লেক্সিভ বা এমফেটিক বলে। সেই রিফ্লেক্সিভ অবজেক্ট কখনো প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে না, বুঝতে? তাহলে আমরা এটা দেখি। একটা রুটের ব্যতিক্রম, সেজন্য আমরা এই রুটটাকে তুলে দিই। আর যে রুল দিয়েছিলাম পাঁচটা, ওই নিয়মই ওই ভয়েসগুলো করবা, কিন্তু এই নিয়মটা একটু ব্যতিক্রম। যেমন রুলটা কি বল দেখো, এখানে হবে সাবজেক্ট, হ্যাঁ সাবজেক্ট হবে প্লাস টেন্স চলবে না, টেন্স বলবো চাই অক্সিলারি ভার্ব প্লাস আমরা সামনে দেখলাম ভিডিডি প্লাস বাই
প্লাস রিফ্লেক্সিভ অবজেক্ট। তাহলে কি হলো, সাবজেক্ট রইল, আমার অবজেক্ট রইল। শুধু মাঝখানে কি বসলাম, প্রথমে সাবজেক্ট হিসেবে বসলাম, তারপর টেন্স অনুযোগ দিলে ভার্ব বসবে, তারপরে মেইন ভার্বের ফর্ম বসবে, তারপরে বাই বসবে, তারপরে রিফ্লেক্সিভ অবজেক্ট রূপী বসবে। যেমন দেখো she killed herself। একজন হইলে হবে সেল, আর অনেকজন হইলে হবে সেলস। বুঝাবে একজন কি সেলস এভাবে, আর অনেকগুলো হইলে সেলস, ইএস অফ সেলস। কি হলো, কি হলো এখানে সাবজেক্ট হিসেবে বলবে she, আর এগুলা বেশি সংখ্যক পাস্ট টেন্সে হয়ে থাকে। কি হবে, she was killed by herself। দেখলো একটা উদাহরণ, আরো কিছু উদাহরণ দেই। মনে করো they washed themselves। অনেকগুলো বুঝেছে, সেটা কি হবে, দেখো they washed themselves, অনেকগুলো বলে কি হবে, সেলস হবে, আর একজন বলে হবে সেল। মনে থাকবে তো, এই হলো তোমাদের রিফ্লেক্টিভ বা রিফ্লেক্সিভ প্রোনাউন। এটা কি হবে, তাহলে প্রেসিভ করার সময় they বলবে না, এটা পাস্ট টেন্স হবে, তো কি ওয়্যার হবে, they were washed by themselves। ঠিক আছে, এই আমরা দুটো উদাহরণের মাধ্যমে আমরা দুইটা রিফ্লেক্সিভের উদাহরণ দিলাম। এভাবে আরো অনেক উদাহরণ আছে, তোমরা বইয়ের মাধ্যমে বেশি প্র্যাকটিস করবা এই সেল যুক্ত এবং সেল যুক্ত সেন্টেন্সকে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। এবার আমরা আরেকটা নতুন বিষয় আলোচনা করব, সেটা হলো তোমার শুনছো কোয়াসি পেসিভ ভার্ব। কোয়াসি পেসিভ কোয়াসি পেসিভ বলতে বোঝায় চারের এক অংশ। কি বোঝায়, 4 ভাগের 1 ভাগ ভয়েস চেঞ্জ করাই থাকে। অর্থাৎ যেটা দেখলে তোমাদের বাংলা অর্থ বুঝে মনে হবে যে এটা একটা পেসিভ ভয়েস, আসলে পেসিভ না, অ্যাক্টিভ। তাহলে দেখো কি হবে, উদাহরণ মাধ্যমে দেখাই তোমাদের। এই উদাহরণটা সর্বপ্রথম গৃহীত একটা উদাহরণ, হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি লাগে। কেমন জানে কি, অবজেক্ট দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে তাকে পেসিভ ভয়েস বলে। কিন্তু এখানে অবজেক্ট না, সাবজেক্ট না, এখানে একটা যাই হোক সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে, কিন্তু তারপরও এখানে বোঝা যাচ্ছে কি মধু খেতে মিষ্টি লাগে, এটা পেসিভের মতো মনে হয়, ঠিক না? সেই জন্য এটাকে বলে কোয়াসি পেসিভ। তবে তোমরা চেনার উপায় হলো সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, শেষে অ্যাডজেক্টিভ থাকবে। এটাকে অ্যাডজেক্টিভ থাকলে মনে করবো যে এটা কোয়াসি পেসিভ। আর এর উল্টো হবে কি, এর উল্টো দিলাম সাবজেক্ট হবে,
মানে সাবজেক্টটা এখানে সাবজেক্ট হিসেবে বলবে প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভিট অ্যাডজেক্টিভ auxiliary verb plus adjective plus when it is plus BD এই নিয়মটা একটু ব্যাপক কি হবে সাবজেক্ট হিসেবে বলবে তারপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বলবে তারপরে অ্যাডজেক্টিভ বলবে সাবজেক্ট বলে প্রথমে তারপর অক্সিলারি ভার্ব তারপরে অ্যাডজেক্টিভ বলবে তারপরে বলবে when it is কি হবে when it is তারপর বলবে being যেমন এই যে স্পেসিফিক কি হবে দেখো কি হবে honey is sweet এগুলো রুল আছে আমাদের এগুলো হানি সাবজেক্ট এইগুলো ভার্ব আর অ্যাডজেক্টিভ হলো সুইট তাহলে হবে কি when it is তাহলে কি হবে ভিতরে কি আয় টেস্টে মানে যখন মধু খাওয়া হয় তখন মধু মিষ্টি লাগে কি মধু খেতে মিষ্টি লাগে এটা স্পেসিফিক কি হবে মধু যখন খাওয়া হয় তখন মধু মিষ্টি লাগে তো হয়ে যায় এটাকে আবার এরিও করা যায় যেমন মনে করো অর্ডিয়া আধুনিক নিয়মে হানি ইজ টেস্টেড সুইট এখানে নোটটা কি দাঁড়ালো এখানে আমরা নোট হিসেবে দেই এখানে সাবজেক্ট হিসেবে বসবে হবে প্লাস অক্সিলারি ভার্ব বসবে অক্সিলারি ভার্ব প্লাস কি হবে ভিথিরি প্লাস অ্যাডজেক্টিভ এই নিয়মটা করা যাবে कैसे যেমন সাবজেক্ট বলবে তারপর অক্সিলারি ভার্ব বলবে তারপরে ভিথিরি বলবে তারপরে অ্যাডজেক্টিভ বসালি তোমাদের করা যাবে আধুনিক নিয়মে কিন্তু এটা আমাদের সময় ছিল না আমাদের উপরে নিয়ম ছিল কিন্তু এটা এখানে আধুনিক নিয়মে এটা দিয়েছে আধুনিক নিয়মে এটাও নিয়মে করা যাবে যে আরেকটা উদাহরণ দেখো পিলো is soft মানে বালিশ নরম লাগে তাহলে কি হবে এটা বেসিক করো পিলো আর বাকি ইজ পিলো ইজ অ্যাডজেক্টিভ হতে হবে না পিলো ইজ সফট কি হবে তো it is held हिलेर पार्ट बन क्या है चलो पिलो इज सॉफ्ट when it is held বালিশ নরম লাগে যখন অনুভব করা হয় এখানে আর যে আধুনিক নিয়ম কি হবে পিলো is held soft না এভাবে আরো আছে রাইস সেলস শিপ
স্টোন ফিলস হার্ট না, এবং আরও অনেক পসিভ পেসিভের উদাহরণ আছে। তোমরা যে চিনি নিবা সাবজেক্ট, তারপরে ভাব থাকে, তারপরে অ্যাডজেক্টিভ থাকে, তাহলে মনে করবে কি এটা পেসিভে আছে। আর বাংলা শুনতে একটু নিষ্ক্রিয় শোনায়। তবে আমার মনে হয় যে আমাদের ভয়েসের সম্পর্কে আরও দুটো ক্লাস দিতে হবে। আমরা একটা আলোচনা করেছি আর একটা আজকে আলোচনা করলাম। আজকে হবে কি লেসন নাম্বার 2, তারপর 3, 4 হয়তো আরও দুটো ক্লাস আমাদের ভয়েসের সম্পর্কে আলোচনা হবে। ঠিক আছে, তোমরা আমাদের সঙ্গে থেকো। ঠিক আছে, দ্যাটস ফর অল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ মি।